আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। আজকে 1 আগস্টে আপনাদের মাঝে তাজা কয়েকটা তথ্য তুলে ধরবো। এবার দেশ ত্যাগ করেছিলেন আওয়ামী লীগের 2 ডজন এমপি মন্ত্রী, তাদের তালিকাও প্রকাশ করেছে সংবাদ মাধ্যম। আপনারা অবাক হতে বাধ্যই হবেন, কেননা যখনই আওয়ামী লীগ দুঃসময়ে তখন প্রায় 2 ডজন এমপি মন্ত্রী দেশ ছেড়েছিলেন। এই 24 জন এমপি মন্ত্রীর তালিকাও প্রকাশ করা হয়েছে। তাদের নিয়ে বিস্তারিত প্রতিবেদন জানতে পারবেন তারা কারা আওয়ামী লীগের এই দুঃসময়ে দেশ ত্যাগ করেছিলেন। এই বিষয়টি নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর যে বিষয়টা জানতে পারবেন, এবার পুলিশ বলছে মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে হয়েছে, পুলিশের গুলিতে হয়নি, এমন দাবি করেছেন পুলিশ। শুধু তাই নয়, আবু সাইদ হত্যা মামলায় 12 দিন ধরে কারাগারে 16 বছরের সেই শিক্ষার্থী মাহিম। আরেকটি বিষয়, 14 দিন ধরে সারা দেশে আটক হয়েছে প্রায় 10,000-এর বেশি। কিন্তু অবাক বিষয়, যাদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের প্রায় 87%-ই রাজনৈতিক পরিচয় নেই, এমন দাবি করা হয়েছে। এই সকল বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। এবং সব শেষে এবার আপনাদের মাঝে এক্সক্লুসিভ তথ্য তুলে ধরবো। সেটি হচ্ছে, এবার প্রধানমন্ত্রী জাতিসংঘের সেই চিঠির জবাব দিয়েছে। এই সরকার কি জবাব দিল জাতিসংঘের সেই চিঠিতে, বিদেশি সংস্থাকে কি জবাব দিল, সে সকল বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। ভিডিওর শেষ অংশে এই আকর্ষণীয় বিষয়টাও জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে তুলে ধরছি আওয়ামী লীগের দুঃসময়ে কারা কারা বা কোন এমপি মন্ত্রীরা দেশ ছেড়েছেন। 1-2 জন নয়, প্রায় 2 ডজন এমপি মন্ত্রী, অর্থাৎ 24 জনের মতো। তাদের তালিকাও প্রকাশ করেছে সংবাদ মাধ্যম। বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দেশ ছাড়লেন কি কারণে, কারাই বা ছাড়লেন, সে সকল বিষয় নিয়ে কি তথ্য দিলেন, চলুন আমরা জেনে নিই। ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক এমপি মন্ত্রী কিন্তু দেশ ছেড়েছেন। আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ ফিরেও এসেছেন। তবে গত 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারিদিকে, এমন জটিল পরিস্থিতিতে গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। অন্যদিকে তার পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি 1:40 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। একদিন পর 14 জুলাই লন্ডনে যান মিরপুর 16 ঢাকার এমপি ইলিয়াস মোল্লা, তিনিও কিন্তু যান। এবং পরে তিনি 26 জুলাই দেশে ফিরে আসেন বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে। একই দিনে পরিবারের 11 সদস্যকে নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, তিনিও দুবাই চলে যান। রাত 11টার কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছেড়েছিলেন। ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন গত 23 জুলাই রাত 11:54 মিনিটে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16 জুলাই যান মালয়েশিয়া। তার সঙ্গে ছিলেন পরিবারের 4 সদস্য। এদিন আরও 2 এমপি দেশে যান। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদুল হাসান সুমন, তিনি পরিবারের 4 সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে। অপরজন হলেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, তিনি গেছেন চীনে। 17 জুলাই রাত 1:11 মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান। অন্যদিকে চট্টগ্রাম 1 আসনের এমপি মাহবুর রহমান মাহমুদ, তিনি এই ঘটনাটি ঘটান, তিনিও চলে যান। তিনি অস্ট্রেলিয়ার তার পরিবারের কাছে চলে যান। এ সময় ঢাকা 5 আসনের আওয়ামী লীগের আরেক এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারতে সফরে ছিলেন। সূত্র বলছে, পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন 17 জুলাই। এদিকে রাত 11:22 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক ঢাকা অবতরণ করেন। ভোলা 4 আসনের এমপি আব্দুল আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর 27 জুলাই যোগাযোগ করা হলে তিনি জানান, কোটা সংস্কার আন্দোলন পুরো সময়টাই তিনি ছিলেন তার নির্বাচনী এলাকায়। ময়মনসিংহে 3 আসনের এমপি সহ আরো নানা ধরনের এমপি মন্ত্রীরা তারা বিদেশে গিয়েছিলেন আওয়ামী লীগের এই ক্লান্তি লাগলে, এবং যারা যখন বুঝেছেন যে দেশ স্বাভাবিক হয়েছে তখনই তারা আবার দেশে ব্যাক করেছেন। এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের বিশিষ্টজনেরা। আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়াও রয়েছে। আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল হইচই হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বাংলাদেশের প্রতিদিনকে বলেন,
অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসার কারণেই এমনটা হয়েছে। দলের পরিস্থিতি খারাপ দেখলে তারা লুকিয়ে থাকেন। গত কয়েকদিন আগেও দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল, তখন টেলিভিশনে টকশো করার মতো লোকও খুঁজে পাওয়া যায়নি আওয়ামী লীগের জন্য। এদিকে আবার পুলিশ বলছে মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে হয়েছে, পুলিশের গুলিতে হয়নি, এমনটা দাবি করেছেন। রাজধানীতে বিক্ষোভকালে নিহত অন্তত 64 জনের ঘটনায় মামলাও করেছে পুলিশ। এসব মামলার এজাহারে বলা হয়েছে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে সন্ত্রাসী বা দুষ্কৃতীদের ছোড়া এলোপাথারি গুলিতে। পুলিশ বাদী হয়ে করা 38টি মামলার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে জানায়। তারা স্পষ্ট করে পর্যায় করে দেখেছে যে এগুলো মানুষের যে মৃত্যু হয়েছে তারাগুলো সন্ত্রাসের গুলোতেই হয়েছে। অন্যদিকে আবার আইবু সাইদ হত্যা মামলায় 12 দিন ধরে কারাগারে আছে 16 বছরের সেই শিক্ষার্থী মাহিম। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার 16 বছর বয়সী এক কিশোর 12 দিন ধরে রংপুর কারাগারে রয়েছেন। ভিডিও ফুটেজে দেখা যায় তিনি দায়িত্বরত পুলিশের জন্য হুমকির কারণ ছিলেন না। তারপরে গত 16 জুলাই পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর কিছুক্ষণ পরে তার মৃত্যু সংঘটিত হয়। তবে পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে যে সাইদ পুলিশের গুলিতে নিহত হননি। তারা স্পষ্ট করে আরো বলে যে বিক্ষোভকারী বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে এবং ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে তাকে। এক পর্যায়ে শিক্ষার্থীকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। এভাবেই তার মৃত্যুর বয়ানটা লেখে পুলিশ। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি প্রধানমন্ত্রী তাহলে এবার কি জিতে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কি উত্তর দিল সেই জাতিসংঘের চিঠিতে বা জবাব দিলেন। জাতিসংঘের মানবাধিকার কমিশন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গণগ্রেফতার ও নির্যাতনের গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে। এই ধরনের নির্যাতন রোধ, স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার সম্মত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারীর সামগ্রীর ব্যবহার সংক্রান্ত যে হুঁশিয়ারি বার্তা দিয়েছিল সে বিষয়টি নিয়ে এবার জবাব দিয়েছে জাতিসংঘকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখা সেই চিঠিতে জবাবে সরকারের পক্ষ থেকে বলা হয়, ওই চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনকে বলা হয়েছে পরিস্থিতির সুযোগ নেওয়ার তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে। বর্তমান ঘটনার বিচারক ও প্রশাসনিক তদন্তও চলছে। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশনার এর সংশ্লিষ্টদের বাংলাদেশের নিয়ে চূড়ান্ত মন্তব্য করে থেকে বিরত থাকাও উচিত। তা না হলে সেটা আন্তর্জাতিক গণমাধ্যমের সময় মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত করতে পারে। তদন্তের আগে একপাক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বলেন, প্রায় পুরোপুরি ইন্টারনেট বন্ধ, যোগাযোগ ব্যাহত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলনে মানুষের নিহত আহত হওয়ার একাধিক খবর পেয়েছে তার দপ্তর। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিক্ষোভ দমনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বুলেট ব্যবহার, নির্বাচনে গ্রেফতার, আটক, নির্যাতন ও নিগৃহীত কারাসহ মাত্রাতিরিক্ত বল প্রয়োগ হয়েছে। এ সকল বিষয় নিয়ে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। স্পষ্ট করে বলে সেখানে তাদেরকে সুরক্ষার কোনো ব্যবস্থাও ছিল না। আর্মি, পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো আধা সামরিক বাহিনীর মোতায়েন আরও ঝুঁকি তৈরি করে।